আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং তোমরা নিয়মিত পড়াশোনা করছো। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা থেকে ইনশাআল্লাহ তোমরা 80% প্রশ্ন কমন পাবা যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। চলো শুরু করা যাক। এখানে দেখো, আমি যে সমাসের কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি এগুলো মূলত হচ্ছে বেছে বেছে নেওয়া আর কি, মানে এই সমাসের টপিক থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এইগুলাই আর কি। দেখো, প্রথমে আসি যে আমাদের যে সমাসের যে ব্যাস বাক্যটা, সমাসের যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যটার অপর নাম কি? মানে যেভাবে অ্যাডমিশন টাইপের কোশ্চেন থাকবে বা যে টাইপের কোশ্চেনগুলো মানে বিগত সালে হয়েছিল এবং আগামীতেও হতে পারে, সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে। মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো, ব্যাস বাক্যের অপর নাম কি? আমরা জানি যে ব্যাস বাক্যের অপর নাম কি বলতো? সরল বাক্য, জটিল বাক্য, এটা কি বিগ্রহ বাক্য হবে নাকি যৌগিক বাক্য হবে বলতো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। চলো আমরা উত্তরটা দেখে নিই। ঠিক আছে, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ওকে, এবার আসো নেক্সট কোয়েশ্চেন। এটার অ্যান্সার আগে বের হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আসো, এরপরে হচ্ছে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? কোয়েশ্চেন এভাবেই থাকবে যে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? তো তুমি জানো যে সমাস কাকে বলে, তখন যে সমাসের যেই ইয়েটা পড়ছো, যখন সমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সেটা তোমরা জানতে পারছো যে সমাস কাকে বলে। তখন ওখানে দেখছো যে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। এই ক্ষেত্রে তোমার সঠিক অ্যান্সারটা হবে খ, সমাস। ঠিক আছে, এই অ্যান্সারটা দেওয়া আছে। এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনে দেখো, আবার বলা হয়েছে সেম কোয়েশ্চেন প্রায়, বাট একটু টাইপটা আলাদা করা হয়েছে যেন মানে তোমাদেরকে প্যাচ লাগাইতে পারি আর কি। এই জন্য এই জিনিসটা এরকম করে দেওয়া হয়েছে। দেখো, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? ঠিক আছে, যদি তুমি জেনে থাকো যে 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 পদে সমাস হয় সেই পদগুলোর প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এই নাম্বার ক, এগুলোকে বলা হয় সমসমান পদ। ঠিক আছে, এই যে অ্যান্সার ক। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এরপরে দেখো, এগুলো ভালোভাবে লেখা হয়েছে, টাইম পাই নাই তো এই জন্য আসলে একবারে লিখছি, কোনো ব্যাপার না, এতে আমাদেরই সময় বাঁচবে। ওকে, তো 4 নম্বরে দেখো, এখানে কোশ্চেনে বলা হয়েছে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। তো তুমি যদি যখন পড়ছো হচ্ছে সংস্কৃত, ইংরেজি, ফার্সি, আরবি যে শব্দগুলো পড়ছো এর মধ্যে থেকে যদি কোনো কোশ্চেন হয় এভাবে, তো তখন দেখবা যে এভাবে বলে দিচ্ছে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, অথবা সমাসের, হ্যাঁ এটা কি, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। তো তুমি যদি জানো যে সমাসের যেটা রীতি, এই রীতিটা মূলত এই সংস্কৃত ভাষা থেকে আগত। ঠিক আছে, সমাসের রীতিটা ইংরেজিও না, আরবিও না, ফার্সিও না। ঠিক আছে, এই তিনটা টোটালি বাদ। তো লাস্ট থাকলো কি, সংস্কৃত। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সংস্কৃত, অ্যান্সার দেওয়া আছে দেখো। তারপরে আসো নাম্বার 5-এ, এখানে বলা হয়েছে যে দম্পতি কোন সমাসের উদাহরণ। এটা দম্পতি আসলে সমাসের শুরুতেই আর কি সবাই জানে, মানে এটা অনেক সহজ একটা জিনিস। তো সবাই এটা জানো যে দম্পতিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হচ্ছে জায়া, জায়া ও পতি। ঠিক আছে, এই জায়া ও পতি মিলে হচ্ছে আমাদের দম্পতি, বুঝছো? এই তুমি যদি সমাস পড়তে এসে যদি সমাসের ব্যাস বাক্য না জানো ভাইয়া, তাহলে কিন্তু তুমি সমাসের ভালোভাবে অ্যান্সার করতে পারবে না, 100% অ্যান্সার করতে পারবে না। তোমাকে এই জন্য সমাসে যেটা আগে জানতে হবে সেটা হলো এই ব্যাস বাক্যটা আর কি, ব্যাস বাক্য, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমাসের জন্য। ব্যাস বাক্য তুমি যদি না জানো তাহলে তুমি সমাস চিহ্নিত করতে পারবে না। ঠিক আছে, এই জন্য তোমাকে অবশ্যই ব্যাস বাক্যটা জানতে হবে। আমি যেরকম জানি যে দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি, আর যখন দুইটা শব্দ
মিলায়ে আরেকটা ওয়ার্ড তৈরি করে, তখন হচ্ছে সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে ক, এটা হলো দ্বন্দ্ব সমাস। যাই হোক, এখানে একটা ব ছাড়া পড়ছে, আচ্ছা কোনো ব্যাপার না। এরপরে আসো জলে ও স্থলে। তোমরা তো জানো তো নাকি যে দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়, এগুলো তো অবশ্যই জানো। আচ্ছা, জানলেই ভালো, না জানলে তো মুশকিলে পড়বা পরীক্ষার হলে গিয়ে। এরপরে আসো জলে ও স্থলে, এটা হলো কি সমাস, বুঝছো? এটা সমাসটা জানতে চাইছে। এখানে কিন্তু দেখো দম্পতিকে এই দম্পতিটা ইয়া লিখছে আর কি, মানে এটা হচ্ছে ব্যাস বাক্যটা দিয়ে রাখে নাই, মানে মেইন যেটা পদ ওটা দিয়ে রাখছে। এখন দুভাবে কোয়েশ্চেন হতে পারে, ওটাও দিতে পারে অথবা তোমার হচ্ছে ব্যাস বাক্যটাও দিতে পারে। ঠিক আছে, তো তোমার ব্যাস বাক্য দেওয়া থাকলে তোমার কাছে অনেকটা ইজি হবে। যদি তুমি মানে কোনো আননোন যদি সমাস তোমার সামনে আসে, তাহলে তুমি একটু হকচকিয়ে যাবে যেটা আসলে কি। আর যদি ব্যাস বাক্য সহ দেয় তাহলে তোমার কাছে হচ্ছে অনেকটাই ইজি হবে। তো তোমাকে দুইটাই জানতে হবে। তো যাই হোক, এবার আসো জলে ও স্থলে এটা কি সমাস। তো আমরা মাঝখানে দেখে বুঝতে পারতেছি যে জলে এবং স্থলে, ঠিক আছে, দুইটারই দেখো প্রথমে ইয়েতে এ বিভক্তি আছে, জলে ও স্থলে। ঠিক আছে, এইটা হচ্ছে যখন দেখবা যে দুইটা শব্দেই যখন দেখবা যে বিভক্তি যুক্ত আছে, তখনই বুঝতে পারবা যে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব চেনার হচ্ছে এটাই যে এখানে হচ্ছে তোমার প্রথম পদে এবং শেষ পদে দুইটাতেই বিভক্তি যুক্ত থাকবে, জলে ও স্থলে এ বিভক্তি আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, অ্যান্সার গো। ওকে, এরপরে আসো 7 নম্বরে, অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, আমি তোমাকে আগে বলেছি যেটাতে দেখবা যে তোমার হচ্ছে এই প্রথমটাতে এবং শেষটাতে বিভক্তি যুক্ত থাকবে, দুইটাতেই বিভক্তি যুক্ত থাকবে, সেটা তুমি নিঃসন্দেহে অ্যান্সার করে আসবা অলুক দ্বন্দ্ব হিসেবে। বুঝছো? দ্বন্দ্ব সমাস যদি দেয়, শুধু যদি দ্বন্দ্ব দেয়, তাহলে দেখবা যে এখানে আসলে কোনটা দ্বন্দ্ব সমাস হইতেছে ওইটা খুঁজে বের করবা। কিন্তু যদি দেয় অলুক দ্বন্দ্ব, তখন দেখবা যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে হাইপেন যুক্ত থাকবে অথবা ও যুক্ত থাকবে, তারপর এই প্রথমটাতে এবং শেষটাতে এ বিভক্তি থাকবে, তখন বুঝবা যে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? ওকে, এই যে দেখো অ্যান্সার ক, মায়ে ও ঝিয়ে দুইটাতেই এ বিভক্তি আছে, এই জন্য এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, এরপরে আসো 8 নাম্বার। এখানে দেখো কোন সমাসে উভয় পদই বিশেষ্য। এখানে দ্বন্দ্ব সমাস তোমরা যখন পড়ছো, তো দ্বন্দ্ব সমাস কাকে বলে, তখন হয়তো অবশ্যই দেখতে পাইছো যে যখন উভয় পদই বিশেষ্য হয়, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। অন্য তোমার হচ্ছে কর্মধারক সমাসের যে উপমিত যে সমাসটা আছে, উপমিত যে টপিক, তো ওইটাতেও কিন্তু দুইটা বিশেষ্য মিলেই হয় আর কি, তোমার সমাস গঠন করে আর কি, বিশেষ্য এবং বিশেষ্য মিলেই তোমার সমাস গঠন করে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো কোয়েশ্চেনে বলছে যে কোন সমাসে উভয় পদই বিশেষ্য। তো ওটা তো কিন্তু কর্মধারয় সমাসের মধ্যের একটা সমাস, মানে কর্মধারয় সমাসেরই একটা অংশ, এই জন্য কর্মধারয় সমাস এখানে অ্যান্সার করা যাবে না। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছ যে অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে, কারণ হলো তুমি এখানে দেখো আগে আমরা যে দ্বন্দ্ব সমাসগুলা সলভ করে আসলাম, সেগুলোতে কিন্তু দুইটা পদই বিশেষ্য। যে দেখো প্রথমত আমরা যেটা করছি 5 নম্বরে, নাম্বার 5 এরটা দেখো, জলে ও স্থলে। বুঝছো? এই জল এবং স্থল দুইটাই কিন্তু বিশেষ্য পদ, না এটা বিশেষণ না এটা বিশেষণ, জল বিশেষণ না স্থল বিশেষণ না। তো এই ক্ষেত্রে জল হলো তোমার বিশেষ্য পদ, মানে নাম পদ আর কি, আর স্থল হচ্ছে তোমার বিশেষ্য পদ। তো তুমি এইভাবে মাথায় রাখবা যে দ্বন্দ্ব সমাসের দুইটা পদই হচ্ছে বিশেষ্য পদ, নট বিশেষণ। ওকে, এই যে দেখো, এই জন্য অ্যান্সার দেওয়া হয়েছে ক, দ্বন্দ্ব সমাস। ওকে, এরপরে আসো 9 নম্বরে। এখন দেখো জমা ও খরচ, 9 নম্বর, জমা ও খরচ, এই সমস্ত পদটির যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যটা কোনটি? এখন তোমাকে আমি একটু আগে বললাম যে দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে দুইটা পদই বিশেষ্য হবে, বিশেষ্য। ওকে, তো
দ্বন্দ্ব সমাসের দুইটা পদই হচ্ছে তোমার বিশেষ্য। তুমি এখানে দেখতে পাইতেছ যে লেখা আছে জমা ও খরচ। জমা ও, সরি আমি ব্যাস বাক্য লিখে ফেলছি, ও হবে না, খরচ। খরচ, জমা খরচ। তুমি এখন এটাকে ভাগ করো, প্লাস চিহ্ন দাও, দেখো জমা এটাও একটা বিশেষ্য পদ এবং খরচ এটাও একটা বিশেষ্য পদ। ঠিক আছে, তো এখানে দেখো অ্যান্সার হবে ক নাম্বার, জমা ও খরচ। ঠিক আছে, তো আগে তো চিনতে পারছো যে এটা আসলে কোন সমাস, তাহলে বুঝতে পারবো যে এটা অবভিয়াসলি দ্বন্দ্ব সমাস। এখানে দেখো জমাকে খরচ, আসলে ব্যাস বাক্যটা জানা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে তুমি ব্যাস বাক্য না জানলে এগুলাকে খুঁজে বের করতে পারবে না। দেখো জমা ও খরচ, জমা খরচ হয়ে গেল। আর এখানে দেখো জমাকে খরচ, মানে এটা কখনো হয়? জমাকে খরচ এরকম কিছু শুনছো? জমাকে খরচ করে এরকম কিছু না, এটা হবে না। তারপর হচ্ছে যে জমা হতে খরচ, এটাও হবে না, কারণ এরকম যদি হতো তাহলে এটা হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে চলে যেত, যদি তৎপুরুষের মধ্যে চলে যেত, তো এটা হবে না, এটা সম্ভব না। জমার খরচ এটাও ইম্পসিবল। তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক, 9 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। ওকে, এরপরে আসো 10 নম্বর। এখানে দেখো হাট ও বাজার। ঠিক আছে, আর এই দ্বন্দ্ব সমাসের তুমি যেইটাই ইয়ে করো আর কি, যেই ওয়ার্ডটাই বলো না কেন, ওইটা দেখবা যে তোমার হইতেছে আর কি, মানে এ পাশেও ঠিক ও পাশেও ঠিক। ঠিক আছে, মানে ওই শব্দগুলার বিকৃতি ঘটবে না এক কথায়। দেখো এখানে লেখা আছে জমা খরচ, এটার ব্যাস বাক্য হয়েছে যে জমা ও খরচ, মানে দুটা শুধু আলাদা করছি কিন্তু দুটা ওয়ার্ড একই রাখছি, তো ওরকম আর কি। দেখো হাট বাজার, হাট ও বাজার। তবে এখানে আরেকটা কথা, দ্বন্দ্ব সমাসের মধ্যে তোমার হচ্ছে যে কিছু আছে আর কি, ওই দ্বন্দ্ব সমাসটা কি সমার্থে হচ্ছে নাকি বিপরীতার্থে প্রকাশ পাচ্ছে নাকি মিলনার্থে প্রকাশ পাচ্ছে, তোমাকে এই বিষয়গুলা দ্বন্দ্ব সমাস যখন পড়বা তখন অবশ্যই একবার করে পড়ে নিবা, কারণ এই ধরনের প্রশ্ন দিতেই পারে। যে দেখো এখানে যেরকম দিয়ে রাখছি আমি, যে হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব, তুমি যদি জানো যে হাট ও বাজার এই দুটাকে মানে সমার্থ প্রকাশ করতেছে আর কি, যে দুটা পাশাপাশি আর কি, হাট বাজার ওই সেম জিনিস, তো এই ক্ষেত্রে তোমার অ্যান্সার হচ্ছে খ, সমার্থে হাট বাজার প্রকাশ পাচ্ছে। ওকে, এরপরে আসো 11 নম্বর, নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? এই টাইপের প্রশ্ন পাইলে তো খুবই ভালো। তো তুমি দেখো এখন এখানে বলা আছে যে রাজর্ষি আছে হচ্ছে অহিনুকুল, নীলকণ্ঠ এবং গ্রামান্তর। তো তুমি যদি দ্বন্দ্ব সমাসের এইটা জানো, দ্বন্দ্ব সমাসটা কাকে বলে এবং হচ্ছে যে এটা কিভাবে ভাঙতে হয়, এটা যদি জানো তাহলে তোমার কাছে অনেকটা ইজি হবে। এর জন্য জানা দরকার ব্যাস বাক্য। তো প্রথমে আমরা আসি যে রাজর্ষি। হ্যাঁ, এই রাজর্ষিটা এটা হচ্ছে কিন্তু তোমার এক প্রকার হচ্ছে কি বলে, এটা তোমার কর্মধারয় সমাস, বুঝা গেছে? রাজর্ষি, ঠিক আছে, কর্মধারয় সমাস কাকে বলে এটা তো জানো অবশ্যই, এতদিনের জানার কথা। রাজর্ষি, আমরা রাজর্ষির যদি ব্যাস বাক্য করতে যাই, এটা হচ্ছে যিনি রাজা, যিনি রাজা তিনি আবার ঋষি, বুঝছো? যিনি রাজা তিনি ঋষি, এটা হচ্ছে ব্যাস বাক্য। তুমি যদি ব্যাস বাক্য জানো তাহলে তোমার কাছে সমাস অনেক অনেক ইজি লাগবে। হ্যাঁ, এই জন্য তোমাকে অবশ্যই ব্যাস বাক্যটা জানতে হবে। তো যিনি যিনি এবং তিনি যে ব্যাস বাক্যর মধ্যে দেখবা, এটা নিঃসন্দেহে কর্মধারয় সমাস, অ্যান্সার করে আসবা কর্মধারয় সমাস। ঠিক আছে, যিনি তিনি যে, তারপর হচ্ছে মহা, এগুলো যখন শব্দের আগে দেখবা বা হচ্ছে যিনি তিনি মাঝখানে দেখবা, প্রথমে দেখবা, তখন এটা ধরে নিবা যে এটা হচ্ছে কর্মধারয় সমাস। তো আমরা ক নাম্বারকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আসো ওহি নকুল। ঠিক আছে, দেখো ওহি নকুলকে কিভাবে ভাঙা যায়, ওহি ও নকুল, ওহি ও নকুল, বুঝছো? তো দেখো এখন এটাকে দেখে কি মনে পড়তেছে দ্বন্দ্ব সমাসের কথা, বলো তো? ওহি ও নকুল, ঠিক আছে, দেখো এই যে মাঝখানে ও আসছে, তো এইটা নিঃসন্দেহে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওহিও একটা বিশেষ্য, নকুলও একটা বিশেষ্য। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে ওহি নকুল। এই যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে কালার করা আছে।
হাইলাইট করা আছে দেখো, ওই নকুল। ওকে, আর নীল যে কণ্ঠ, এই নীল কণ্ঠকে ভাঙালে হবে হচ্ছে নীল যে কণ্ঠ, এটা হচ্ছে তোমার কর্মধারয় সমাস। এবং গ্রামান্তর অন্য গ্রাম, এই গ্রামান্তর অন্য গ্রাম এটা হচ্ছে যে সাধারণভাবে সমাস হয় না, এই জন্য এগুলাকে নিত্য সমাস বলা হয়। এই গ্রামান্তর হচ্ছে নিত্য সমাস, নিত্য। বুঝছো? এই হলো কথা। এরপরে আসো 12 নম্বরে। দেখো বলা হয়েছে যে কোনটি দ্বন্দ্ব সমাস, তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে একটু আগে আমরা পড়ে আসছি যে হাট বাজার হচ্ছে দ্বন্দ্ব সমাস, তো এটাতে আমি টাইম ওয়েস্ট করলাম না, বুঝাই দিলাম আর কি। আর হচ্ছে যে এ মধুকণ্ঠী, রাতকানা, গোমরা মুখ, এগুলোর মধ্যে দেখো গোমরা মুখ, রাতকানা, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়তেছে না। দ্বন্দ্ব সমাসের যে ফর্মুলা ওর মধ্যে কিন্তু পড়তেছে না। তো সঠিক উত্তর হচ্ছে হাট ও বাজার, এক্ষেত্রে হাট বাজার। আচ্ছা, এবার 13 নম্বরে আসো। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? এখানে ওই যে বললাম কিছুক্ষণ আগে যে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলো আছে, সাধারণ দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, নাকি সাধারণ, মানে হচ্ছে যে এখানে আরেকটা আছে তোমার, আচ্ছা যাই হোক ওটা পরে বলতেছি। তো দেখো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে, তুমি যদি পড়ে থাকো যে ছেলে এবং মেয়ে, এরা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস, বুঝছো? এরা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস। তো এখন তুমি বলতে পারো যে এখানে হচ্ছে এই ছেলেতে এবং মেয়েতে এ বিভক্তি আছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব হবে কিনা? না, এটা তোমার হচ্ছে অলুক দ্বন্দ্ব হবে না। কারণ হলো ছেলে ও মেয়ে এই দুটা কিন্তু শব্দ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ছেলে ও মেয়ে দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ, বুঝছো? এই দুটাতে কিন্তু আগে থেকেই এ বিভক্তি, মানে এ বিভক্তি না, এটা এটা কিন্তু এমনিতে একার আগে থেকে যুক্ত আছে, এখানে কিন্তু পরে অ্যাড করা হয় না। যেরকম একটু আগে করলাম যে, আচ্ছা একটু এটা মিশে দিই এগুলা, তারপরে দেখতেছি, দাঁড়াও হয়ে গেল। ইরেজার, দেখো এগুলা ভালো করে দেখতে হবে। দেখো পেনটা বের করে নিই, পেন। ওকে, এরপরে হলো দেখো এখানে মায়ে ও ঝিয়ে, মায়া ও ঝিয়ে, তো এখানে হচ্ছে দেখো মায়া ও ঝিয়ে, তো মায়া ও ঝিয়ে বলে কিন্তু কোনো শব্দ নাই এখানে। শব্দ যদি হতো তাহলে মা ও ঝি, ঠিক আছে, এই দুটো শব্দ হয়। বাট এখানে কিন্তু এই মায়ের সাথে মায়ে লিখে এই এ বিভক্তিটা যুক্ত করা হয়েছে, মায়ে ও ঝিয়ে। তো এরকম ওয়ার্ড হলে এখানে তোমার হচ্ছে এটা নিঃসন্দেহে অলুক দ্বন্দ্ব হতে পারতো, কিন্তু এটা এখানে অলুক দ্বন্দ্ব এটা হবে না। কারণ হলো যে ছেলে ও মেয়ে এই দুটো আলাদা আলাদা শব্দ, এখানে একার আছে বলেই যে এটা এ বিভক্তি যুক্ত হয়েছে বিষয়টা এমন না। কারণ ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ওটা শব্দই ওরকম, একার যুক্ত হয় না। আসলে এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখো জজ সাহেব, জজ সাহেব, এবার কিন্তু আমরা কর্মধারয় সমাসের মধ্যে প্রবেশ করছি। দেখো জজ সাহেব কোন সমাসের উদাহরণ? এখন তোমাকে অবশ্যই অবশ্যই এটার ইয়েটা জানতে হবে, ব্যাস বাক্যটা জানতে হবে। তুমি যদি জানো যে যিনি জজ তিনি সাহেব, ঠিক আছে, এরকম যদি ইয়া থাকে তাহলে বুঝবা যে নিঃসন্দেহে এটা কর্মধারয় সমাস। কারণ হচ্ছে আমি একটু আগে বলছি যে যিনি তিনি, যিনি এবং তিনি, যিনি তিনি যদি কোনো শব্দে দেখো তাহলে এটা নিঃসন্দেহে হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক আছে। যিনি তিনি যে এগুলো আর কি, যে যাহা তাহা এগুলো থাকলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। তো এই ক্ষেত্রে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, তো এখানে আমরা যিনি তিনি পেয়ে যাচ্ছি, তো এই কারণে অ্যান্সার হচ্ছে খ, কর্মধারয় সমাস। আচ্ছা, এরপরে আসো 15 নম্বর কোশ্চেন। কোনটি রূপক কর্মধারয় সমাস নয়? এখন এই প্রশ্নে একটু প্যাচ লাগাইছি। দেখো তুমি যদি জানো যে রূপক কর্মধারয় সমাস কোনগুলা, তো ওগুলাকে চিহ্নিত করতে পারলে তুমি ইজিলি পারবা যে কোনটি রূপক কর্মধারয় সমাস নয়। দেখো এখানে আগে ক নাম্বারটা বাদ দিই, খ নাম্বার থেকে শুরু করি। ক্রোধানল, ক্রোধানল এইটাকে যদি তুমি বিশ্লেষণ করতে যাও তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে ক্রোধ, ক্রোধ রূপ অনল, ক্রোধ রূপ অনল, ঠিক আছে।
এরপরে আসো বিষাদ সিন্ধুতে, এটা হবে হলো তোমার বিষাদ রূপ সিন্ধু, আর হচ্ছে জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ। ঠিক আছে, তো এখানে দেখো যে বাহুলতা আছে, এই বাহুলতা কিন্তু বাহুরূপ লতা এই টাইপের কিন্তু হবে না, এটা হচ্ছে তোমার এরকম ব্যাস বাক্য হবে বাহু লতার নাই। ঠিক আছে, এই নাই যখন দেখবা লাস্টে হয়েছে তখন বুঝবা যে এটা উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, তো বাহুলতা এটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয় সমাসের মধ্যে চলে গেছে, এটা রূপক কর্মধারয় সমাস নয়। ঠিক আছে, তো তুমি তখন নিশ্চিন্তে নিঃসন্দেহে অ্যান্সার করতে পারছো যে ক নাম্বার হলো কারেক্ট অ্যান্সার, এটা রূপক কর্মধারয় সমাস নয়, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাস চেনার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে দুইটাই, এই প্রথম পদ এই দ্বিতীয়, এই দুইটাই তোমার হচ্ছে বিশেষ্য পদ হবে, দুইটাই বিশেষ্য পদ। দেখো বাহু একটা বিশেষ্য পদ, আবার লতাও একটা বিশেষ্য পদ, তো এই ক্ষেত্রে দুইটাই হচ্ছে বিশেষ্য পদ। আর নাই যেহেতু লাস্টে হয়েছে, তো এটা নিঃসন্দেহে উপমিত কর্মধারয় সমাস। এরপরে আসো 16 নম্বরে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত এটা হচ্ছে কোন সমাস? এটা যদি তুমি আসো প্রথমত দেখো, এটা দ্বিগু সমাস হবে না, দ্বিগুতে হচ্ছে সমাহার এবং সংখ্যাবাচক শব্দ লাগবে। তারপরে হচ্ছে তৎপুরুষ, এটাতে হচ্ছে না, কোনো বিভক্তি কিছু দেখতে পারতেছি না। আর বহুব্রী সমাস, বহুব্রী সমাস হচ্ছে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতের ব্যাস বাক্য যদি করতে যাই, জ্যোৎস্না শোভিত রাত, তো এইটা হচ্ছে তোমার শোভিত রাত, মানে জ্যোৎস্না শোভিত রাত, এটা হচ্ছে যে অন্য শব্দ প্রকাশ করতেছে না, মানে আলাদা কোনো অর্থ প্রকাশ করতেছে না, দ্যাটস ওয়াই বহুব্রী সমাসও হবে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মধারয় সমাস, কারণ এটা হলো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। ওকে, আচ্ছা, এরপরে আসো 17 নম্বরে সংবাদপত্র কোন সমাস? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সমাস তোমাদের জন্য। এবার সংবাদপত্র, এর যদি ব্যাস বাক্য করতে যাও, তাহলে এর ব্যাস বাক্য হলো সংবাদ বহনকারী পত্র, এরই সমস্ত পদ হলো সংবাদপত্র। ওকে, তো আমরা বুঝতে পারতেছি সংবাদ বহনকারী পত্র এতখানি একটা ওয়ার্ড শব্দ, মানে ছোট্ট হয়ে গিয়ে এখানে তোমার সংবাদপত্র তৈরি করছে, তার মানে এটা নিঃসন্দেহে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা দ্বন্দ্ব সমাসও না, কারণ এখানে হচ্ছে যে দুইটা শব্দ মানে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যে ওই একটা শব্দ রাখতেছে বিষয়টা এমনও না। অব্যয় ভাবও না, আবার বহুব্রীহ না, বহুব্রী হলে অন্য শব্দ প্রকাশ করতো আর কি, দুইটা মিলে গিয়ে অন্য একটা শব্দ প্রকাশ করতো। এরপরে আসো, একটু আগেই বললাম যে ওই যে নীল যে আকাশ কোন সমাস, এই টাইপের একটা কথা বলছিলাম, কি যেন একটা আসছিল কোশ্চিন। আচ্ছা, যাই হোক, নীল যে আকাশ কোন সমাস? এই নীল যে আকাশ এটা তোমার নিঃসন্দেহে হলো কর্মধারয় সমাস। তোমাকে বলছি যে যিনি, তিনি, যে, যাহা, তাহা যখন কোনো ব্যাস বাক্যের মধ্যে দেখবা, তখন নিঃসন্দেহে বুঝবা যে ওইটা হচ্ছে কর্মধারয় সমাস। অ্যান্সার হচ্ছে গ। ওকে, অ্যান্সার গ। এরপরে আসো নাম্বার 19। এখানে একটা বিষয়, এটা হলো যে তোমাকে কর্মধারয় সমাস পড়ার সময় একটা জিনিস জানতে হবে যে কর্মধারয় সমাসের কোন পদ প্রধান থাকে, প্রথম পদ নাকি শেষ পদ, মানে প্রথমেরটা নাকি পরপদ, ওইটা আর কি। দেখো কোয়েশ্চেনে বলা হয়েছে কর্মধারয় সমাসে কোন পদ প্রধান। তুমি যদি জানো যে কর্মধারয় সমাসের পরপদটাই প্রধান থাকে, কারণ পরপদকেই মডিফাই করা হয় আর কি, মডিফায়ারের মতো পরপদকে সজ্জিত করতে গিয়ে আগে বিভিন্ন নাম লাগানো হয় আর কি। তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে পরপদ। আচ্ছা, 20 নম্বরে আসো, কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ? আচ্ছা, উপমিত একটু আগে তোমাকে বলছি যে লাস্টে যখন থাকবে, লাস্টে যখন নাই থাকবে, নাই লাস্টে যখন নাই এই শব্দটা দেখতে পাবা ব্যাস বাক্যে। যদি ব্যাস বাক্য দেওয়া থাকে তো ভালো, আর তোমার যদি মনে থাকে যে এই শব্দটাকে ব্যাস বাক্য করলে হচ্ছে তোমার লাস্টে নাই চলে যাইতেছে, আর দুইটা শব্দই তোমার এই ধরো এখানে যেরকম কর পল্লব, তো এই কর একটা তোমার বিশেষ্য, এই পল্লবও একটা বিশেষ্য, তো দুটো যখন বিশেষ্য আসবে তখন বুঝে নিবা যে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর উপমান যেটা, ওটা নাই তো মাঝখানে থাকবে,
উপমান লিখি এখানে, উপমান এটাতে মাঝে থাকবে, ঠিক আছে। আর একটা শব্দ হবে বিশেষ্য আর একটা হবে বিশেষণ, এভাবে উপমান শব্দ কর্মধারয় সমাসটা তোমরা চিহ্নিত করবা। তো এই ক্ষেত্রে দেখো এখানে উপমিত কর্মধারয় উদাহরণের কথা বলছে। এটা স্নেহ নীর, এটা হচ্ছে না, এটা কুসুম কোমল আসছে, এটা কুসুমের নাই কোমল, তাহলে মাঝখানে নাই চলে যাচ্ছে, তার মানে একটা উপমান। তারপর হচ্ছে কর পল্লব, কর পল্লবে যদি আমরা আসি, কর পল্লবের নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে নাইটা কিন্তু লাস্টে চলে যাইতেছে। আর ঘনশ্যাম তো প্রশ্নে আসে না, এখানে ঘনশ্যাম হইতেছে না, কারণ হলো যে দুইটা, একটা বিশেষ্য একটা বিশেষণ পদ আছে, তো এই ক্ষেত্রে এটা হবে না, যেহেতু কর পল্লবে দুইটাই বিশেষ্য পদ, সেই ক্ষেত্রে এইটাই কারেক্ট অ্যান্সার, বিশে কর পল্লব। ওকে, আচ্ছা 21 নম্বরে আসো, নিচের কোনটি কর্মধারয় সমাস, ঠিক আছে। একটু আগে আমরা পড়ে আসছি যে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এখানে যিনি তিনি ভেতরে আছে, আমরা ব্যাস বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যিনি তিনি আছে, এই যে যিনি তিনি, যিনি রাজা তিনি ঋষি, তো নিঃসন্দেহে তোমার এটা অ্যান্সার, খ নাম্বার কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো ক নাম্বারটা কেন হলো না, এটা হলো খাস যে মহল, ঠিক আছে, এটা হইতেছে না। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, 92, 90 এবং 2, তো এগুলা, এই 92 তো হচ্ছে নিত্য সমাস, আকণ্ঠ এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তো এইভাবে তোমাকে জিনিসগুলা বুঝতে হবে। এরপরে আসো মহাকীর্তি, মহাকীর্তি এর ব্যাস বাক্য কোনটি? তুমি এখন বলতে পারো যে মহাকীর্তির ব্যাস বাক্য হচ্ছে মহান যে কীর্তি, নব্র, মহান যে কীর্তি হবে না, কারণ হচ্ছে কর্মধারয় সমাসের একটা নিয়ম আছে, সেটা হলো এখানে যদি পুরুষবাচক শব্দ থাকে তাহলে ব্যাস বাক্যে এখানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ চলে আসে, ঠিক আছে। তো তুমি বুঝতেই পারতেছ যে মহা যেহেতু আছে এখানে অবশ্যই মহতি হবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে যে মহান যে কীর্তি এটাই মনে হয় অ্যান্সার, কিন্তু না ব্রো, এটা তোমার হচ্ছে মহতি যে কীর্তি হবে। ওকে, তাহলে খ নম্বর কারেক্ট অ্যান্সার। এরপরে আসো 23 নম্বর, অনেকগুলো প্রশ্ন শেষ করে ফেললাম ইতিমধ্যে। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে। তো দেখো গুরুদেব এটা হচ্ছে না, আচ্ছা মৌমাছি বাদ দিই, মহাজন হচ্ছে না, মহৎ যে জন, কাঁচা মিঠে, যাহা কাঁচা তাহাই মিঠে, এটা হচ্ছে না। এরপরে আসো মৌমাছি, মৌমাছিতে যদি আসি তাহলে হচ্ছে মধু সংগ্রহকারী মাছি অথবা মৌ সংগ্রহকারী মাছি, ঠিক আছে। তো যখন দেখবা যে মাঝখান থেকে কোনো শব্দ উঠে গেছে, সংগ্রহকারী, দেখো এই মৌমাছি মানে মধু সংগ্রহকারী মাছি আর কি, তো একেই বলা হচ্ছে মধু সংগ্রহকারী মাছিকেই মৌমাছি বলা হচ্ছে। তো মাঝখান থেকে ওয়ার্ডটা উঠে গিয়ে জোড়া লাগায় এটাকে মৌমাছি বানাই দিছে, তো এই জন্য এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, মৌমাছি। এই যে দেখো উত্তর এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মৌমাছি। তারপরে আসো আমি একটু আগে মেবি একটা অ্যান্সার ভুল বলছি নাকি, কোনটা যে বললাম, আচ্ছা যাই হোক ওটা আমি দেখতেছি পরে, এরপরে এগুলো আগে সলভ করে নিই। আচ্ছা 24 নম্বরে দেখো কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়, এর আগেও এরকম একটা সলভ করলাম কিছুক্ষণ আগে, তো ওইটার মতো এটা আর কি। দেখো যৌবন সূর্য, এটা হচ্ছে না, এখানে এটা কিন্তু একটা রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে। এরপরে দেখো ক্ষুধানল, ক্ষুদ্রূপনল, এটা হচ্ছে রূপ আছে এর মধ্যে, জীবন প্রদীপ এর মধ্যেও রূপ আছে, যৌবন সূর্য এর মধ্যেও রূপ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আছে যুবজানি, এই যুবজানিকে বিশ্লেষণ করলে কি হয় জানো, যুবতী জায়া যার,
যুবতী যুবতী যায়া যায়া যার, ঠিক আছে, যুবতী যায়া যার, এটা হচ্ছে এর ব্যাস বাক্য, ব্যাস বাক্য, বুঝছো? এই যুবজানির হচ্ছে ব্যাস বাক্য হলো যুবতী যায়া যার। তো এক্ষেত্রে এর মধ্যে রূপ টুপ বলে কিছু শব্দ আছে নাই, তো নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে যুব জানি। আর এটা তোমাদের এইবারের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ওকে, এবারে 25 নম্বরে আসো, কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? দেখো এখানে হচ্ছে এই কাজল কালোটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে? আমি কিভাবে বুঝলাম? কাজল কালো, কাজলের ন্যায় কালো, বুঝছো? আমি বলছিলাম যে মাঝখানে ব্যাস বাক্য হচ্ছে নাই থাকবে, আর যেহেতু কাজল কালো, একটা দেখো কাজল একটা বিশেষ্য একটা বিশেষণ, ঠিক আছে? বিশেষ্য পদের সাথে যখন বিশেষণ পদের যেই সম্পর্ক হয় ওটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ওকে, এই জন্য হচ্ছে কাজলের ন্যায় কালো, এটাই হচ্ছে কাজল কালো। এর সঠিক কাজল কালোর সঠিক ব্যাস বাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো। ওকে, এরপরে আসো 26 নাম্বার, বিষ বৃক্ষ কোন সমাস? এটা হলো, এটাও কর্মধারয় সমাস। তো এইটার যদি তুমি ব্যাস বাক্য করতে যাও, এখানে তৎপুরুষ সমাসও হইতেছে না, বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসও হইতেছে না, উভয়ভাব তো হবেই না, কারণ হচ্ছে এখানে উপ বা আ বা নি নাই এই ধরনের কোনো শব্দই নাই। এই বীজ বৃক্ষ, এটা হচ্ছে বীজ তৈরিকারী একটা বৃক্ষ, বা ব্যাস বাক্য হলো এটা, বীজ তৈরিকৃত বৃক্ষ, এর নামে হচ্ছে বীজ বৃক্ষ। তো ওইটা শর্টকাট হয়ে গিয়ে বীজ বৃক্ষটা এখানে তৈরি হয়েছে, বীজ উৎপাদনকারী বা তৈরিকৃত একটা গাছ বৃক্ষ, ওই জন্য এর নাম হচ্ছে বীজ বৃক্ষ। তো এই তিনটার সাথে যেহেতু মিলতেছে না, আমরা নিঃসন্দেহে অ্যান্সার করতে পারি ঘ নাম্বারকে। ঘ নাম্বার হচ্ছে কর্মধারয় সমাস। ওকে, এরপর আছে 27 নাম্বার, মৌমাছি কোন সমাস? মৌমাছি একটু আগেই তো দেখা দিছি, মৌমাছি হচ্ছে তোমার কর্মধারয় সমাস, ওই যে মধু সংগ্রহকারী মাছি আর কি, কর্মধারয় সমাস, নাম্বার গ অ্যান্সার। আচ্ছা, 28 নম্বরে শশব্যস্ত কোন সমাস? ঠিক আছে, শশব্যস্ত এটা কিন্তু একটা কর্মধারয় সমাস, আর এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আমি বলছিলাম উপমানে একটা বিশেষ্য থাকবে একটা বিশেষণ থাকবে, এই দুইটা মিলেই হবে হলো উপমান কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাসে দুইটাই বিশেষ্য থাকবে, তো চিন্তা যেন ভুল করো না। এরপর আর শশব্যস্ত কোন সমাস? এটা কর্মধারয় সমাস কেমনে হলো? এই যে দেখো, শশকের নাই, শশকের নাই ব্যস্ত। শশক মানে কি জানো? খরগোশ। এই খরগোশরা অনেক কিন্তু চঞ্চল প্রকৃতির, ওরা এক জায়গায় স্থির থাকে না, লাফালাফি করে আর কি, দৌড়াদৌড়ি করে। তো এই ক্ষেত্রে হলো শশব্যস্তের সঠিক সমাসটা হচ্ছে ক নাম্বার, কর্মধারয় সমাস। বুঝা গেছে? এগুলা শশব্যস্ত, তারপরে হচ্ছে তোমার মৌমাছি, তারপরে তোমার বীজ বৃক্ষ, এগুলো আসলে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে আসো 29 নম্বরে, ঈগল পাখি কোন সমাস? ঠিক আছে, ঈগল পাখি, এটার ব্যাস বাক্য হচ্ছে ঈগল নামের পাখি। বুঝছো? ঈগল নামের পাখি, তো এটাও বুঝতে পারতেছো যে নিঃসন্দেহে এটাও কর্মধারয় সমাস, ঈগল নামের পাখি। কারণ ঈগল পাখি পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু অন্য কিছু তৈরি করছে, বিষয়টা এমন না, কারণ সেক্ষেত্রে বহুব্রীহি সমাস হচ্ছে না, অব্যয়ভাব তো একদমই হচ্ছে না, আর তৎপুরুষ সমাসের তো প্রশ্নই আসে না ঈগল পাখি। আচ্ছা, হারামণি কোন সমাস? এই হারামণিটা ইম্পর্ট্যান্ট একটা সমাস, তোমরা ভালো করে দেখে রাখো। এটা হারামণির ব্যাস বাক্যটা হচ্ছে এটা হলো তোমার হারিয়েছে যে মণি, হারামণি, হারিয়েছে যে মণি, এটা হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য, ঠিক আছে? হারিয়েছে যে মণি, এটার নামই হচ্ছে হারামণি। তো এখানে দেখো, আমি আগে বলছিলাম যে কর্মধারয় সমাসে অবশ্যই যিনি তিনি যে তা যাহা তাহা থাকবে, তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে যে পাওয়া গেছে, তো নিঃসন্দেহে এটা অ্যান্সার করতে পারবা কর্মধারয় সমাস। ওকে, তো 30 নম্বর অ্যান্সার হচ্ছে ক। এরপরে আসো মহর্ষি,
মহর্ষি কোন সমাস? ঠিক আছে, তো দেখো মহর্ষিকে যদি আমরা মহর্ষি যদি ব্যাস বাক্য করতে যাই তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে মহান যে ঋষি। ঠিক আছে, এর সমস্ত পদই হচ্ছে যে মহর্ষি, মহান যে ঋষি, মহান যে ঋষি। ওকে, মহান যে ঋষি। তো আমরা মহান যে ঋষি যেহেতু বের করতে পারছি, তো এখানে দেখতেছি যে পাওয়া গেছে মহান যে ঋষি, তো আমরা নিঃসন্দেহে অ্যান্সার করতে পারবো কর্মধারী সমাস, অ্যান্সার খ। ওকে, 32 নম্বরে আসো, ক্ষুধিত পাষাণ কোন সমাস? এটাও নিঃসন্দেহে কর্মধারী সমাস, এটার মাঝখানে শুধু যে লাগাই দিলেই হচ্ছে ক্ষুধিত যে পাষাণ। ঠিক আছে, এটা হচ্ছে কর্মধারী সমাস, এটা বেশ সমাজ টাইম ওয়েস্ট করলাম না। এবার 33 নম্বরে সিংহাসন শব্দটি কোন সমাস? এটা ছোটবেলা থেকেই যারা সমাস পড়ে তারা পড়ে আসে, সিংহাসন কোন সমাস, এটা আলাদা করে পড়ার কিছু নাই। যে সিংহ চিহ্নিত যে আসন ওইটাই হচ্ছে সিংহাসন, এটা ব্যাস বাক্য লিখলাম না, সবাই জানো যে এটা মধ্যপদলোপী কর্মধারী সমাস। এরপরে আসো 34 নম্বর। 34 নম্বর হচ্ছে কোনটি মধ্যপদলোপী কর্মধারী সমাস? এখন দেখো এখানে আছে পলান্ন, মশামাছি, বেহায়া, চিরসুখী। হ্যাঁ, তো এখানে দেখো মশামাছি, এখানে মাঝখানে হাইপেন দেখে বোঝা যাচ্ছে এটা দ্বন্দ্ব সমাস। তারপরে বেহায়া, নেই হায়া যার, এটা হলো তোমার বহুব্রী সমাস। আবার চিরসুখী, চিরকাল ব্যাপিয়া, সুখী ব্যাপিয়া, ধরিয়া, এগুলো আর কি। তো এইগুলার ব্যাস বাক্য করে তো আমরা দেখতে পাচ্ছি না যে এর মধ্যে এই তিনটার মধ্যে আর কি খ, গ এবং ঘ, এই তিনটার মধ্যে কোনোটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাসের মধ্যে পড়তেছে না। তো এখন এই ক নাম্বারকে আমাদের টার্গেট, এই ক নাম্বারকে যে টার্গেট করলাম, বাট আমাদের তো শিওর হতে হবে নাকি যে পলান্নয় কি আসলে মধ্যপদলোপী কর্মধারী সমাস। এই জন্য আমাদেরকে অবশ্যই ব্যাস বাক্যটা জানতে হবে এবং লিখতে হবে। তো পলান্নের ব্যাস বাক্য যদি লিখতে যাই তখন হবে হলো পল মিশ্রিত অন্ন। বুঝছো, পল মিশ্রিত অন্ন, এই পল মানে হচ্ছে মাংস। ঠিক আছে, তো ওইটাই আর কি লিখছে পলান্ন। তো পলান্নর ব্যাস বাক্য হচ্ছে পল মিশ্রিত অন্ন। এই কারণে আমরা বলতে পারি যে পল মিশ্রিত অন্ন, এই মাঝখান থেকে মিশ্রিত উঠে গিয়ে টোটাল ওয়ার্ডটা হয়েছে এরকম পলান্ন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা মধ্যপদলোপী কর্মধারী সমাস, কারণ এখান থেকে মধ্যপদ লোপ পাইছে। ওকে, এরপর আসো পরের প্রশ্ন। 33 নাম্বার, গোবর গণেশ। এটাও অনেক ইজি একটা সমাস। এটা আমি যদিও এখানে নিয়ে আসছি দেখায় আর কি, গোবর গণেশ কোন সমাস। ঠিক আছে, এটাও বুঝতে পারতেছ মধ্যপদলোপী কর্মধারী সমাস। এগুলাতে এত ইজি প্রশ্নে আসলে টাইম ওয়েস্ট করার কিছু নয়। এরপরে দেখো 36 নাম্বার, উপমান কর্মধারী সমাসের উদাহরণ কোনটি? আমি তোমাদেরকে আগেই বলছি যে উপমান কর্মধারী সমাসের মাঝখানে ইয়েটা থাকবে ন্যায়। ব্যাস বাক্য করার সময় ন্যায় হচ্ছে শব্দটা দুটা পদের মাঝখানে থাকবে, এবং উপমানে যখন যাবা চিহ্নিত করতে তখন দেখবা যে দুটা শব্দই তোমার একটা বিশেষ্য আর একটা হলো বিশেষণ। ঠিক আছে, একটা বিশেষ্য আর একটা হলো বিশেষণ। তো এখানে দেখো মুখ চন্দ্র, দেখো এই মুখও একটা বিশেষ্য পদ, চন্দ্র একটা বিশেষ্য পদ, এটা তো হচ্ছে না। তারপরে আসো ক্রোধানল, এটা ক্রোধ, রূপ, অনল, এটা হলো তোমার রূপক কর্মধারী সমাস, এটাও বাদ। এরপরে আসো তুষার শুভ্র, আচ্ছা তুষার শুভ্র বাদ দেই, মন মাঝিতে আসি আগে। দেখো মন রূপ মাঝি, এটাও রূপক কর্মধারী সমাস। তো উপমান কর্মধারী সমাসের মধ্যে এই তিনটার মধ্যে কোনোটাই পড়লো না। এখন আসো তুষার শুভ্র। দেখো তুষার কিন্তু একটা নাম, ঠিক আছে, মানে একটা তুষার তো মানে তো বুঝছো কি জিনিস, বাট ওটা তো একটা নাম নাকি, ওটা বিশেষ পদ। তো এরপরে আসো শুভ্র কিন্তু বিশেষণ পদ, দোষ গুণ এগুলো বোঝাচ্ছে না, শুভ্র কিরকম জিনিস বুঝতে পারতেছো, শুভ্র এটা হলো বিশেষণ। তো এক্ষেত্রে দেখো এটা হলো তুষারের নাই শুভ্র, বুঝছো। তো এখন দেখো এই আমি যে বললাম যে মাঝখানে নাই হবে, এই উপমান কর্মধারী সমাসে মাঝখানে নাই হয়েছে, এবং তুষারে হচ্ছে বিশেষ্য এবং শুভ্র হচ্ছে বিশেষণ। ঠিক আছে, তো দুইটা মিল পাওয়া যাচ্ছে এর মধ্যে। তো এই জন্য আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি
যে উপমান কর্মধারী সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র। ওকে, এবার বুঝে বুঝে পড়লে মনে থাকবে। আসো এরপর 37 নাম্বার, এরপর হচ্ছে এখানে দেখো ফুলকুমারী। ফুলকুমারী কোন সমাস এখানে বলা হয়েছে। এখানে আবারও আমি তোমাদেরকে মনে করে দিতে চাই, দেখো যে ফুলকুমারী, এখানে দেখো ফুল কি, ফুলও একটা নাম, এই কুমারীও একটা বিশেষ্য পদ। ঠিক আছে, মানে দুইটাই হচ্ছে বিশেষ্য পদ। তো বিশেষ্য যখন ধাক্কা লাগবে তখন বুঝবা যে এটা অবশ্যই অবশ্যই উপমিত কর্মধারয় সমাস হবে, আর এটা লাস্টে গিয়ে নাই হবে। তো ফুলকুমারীকে যদি আমরা ব্যাস বাক্য করতে যাই, ফুলকুমারী ব্যাস বাক্য যারা জানো না তারা দেখে নাও। এটা দেখো, কুমারী, কুমারী ফুলের নাই, ফুলের নাই, বুঝছো তো নাকি? এখানে কি বুঝতে পারতেছো বলো দেখি। এখানে হলো এটাও বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ, এবং এই নাইটা হচ্ছে লাস্টে গেছে। নাই লাস্টে গেছে মানে এটি উপমিত কর্মধারয় সমাস, এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো 38 নম্বরে আসো, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এখানে দেখো প্রথমেরটাই, এটাই অনেক ইজি একটা, এর আগেই তো বললাম আমি যে মন মাঝি, মন রূপ মাঝি। ঠিক আছে, জলযান এটা তো না, জল রূপ যান এরকম হয়, অসম্ভব ব্যাপার। সিংহদ্বার এটা তো হবেই না, একাদশ তো প্রশ্নই আসে না। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে মন মাঝি। ওকে, 39 নম্বরে আসো, এখানে বলা আছে দেখো সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে সমষ্টি বা সমাহার বুঝালে কোন সমাস হয়? তো বুঝতে পারতেছো এতদিন পড়ে আসছো যে এটা হচ্ছে দ্বিগু সমাস। যখন সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে সমষ্টি এবং সমাহার বোঝায় তখন সেটাকে আমরা বলে থাকি দ্বিগু সমাস। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্বিগু। এরপর 40 নাম্বার, দেখো বলা হয়েছে যে কোনটি দ্বিগু সমাস। এক্ষেত্রে তুমি এখানে দেখতে পারতেছো যে পুরুষ সিংহ এটা হবে না, হাট বাজার এটা তো দ্বন্দ্ব সমাস, এটা হবে না। এখানে তো কোনোটি নয়, কোনোটি নয়, আগে আমরা সবগুলো দেখে নিই তারপরে বলবো যে কোনোটি নয় নাকি। এখানে দেখো চৌরাস্তা, হ্যাঁ দেখো এখানে চৌ কিন্তু একটা সংখ্যা এবং রাস্তা, চৌরাস্তা, এই রাস্তা চারটা রাস্তা মিলে গেছে, এখানে গিয়ে একটা সমাহার তৈরি করছে, মানে সমষ্টি তৈরি করছে। দ্যাটস ওয়াই এই চৌরাস্তাটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। কারেক্ট অ্যান্সার খ। ঠিক আছে, এরপরে আসো 41 নাম্বার। 41 নাম্বারে দেখো নিজের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ। তুমি দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ এবং সমাহার অথবা সমষ্টিগত একটা দিক বুঝাবে। দেখো প্রতিদিন, এখানে কোনো সংখ্যা আছে? নাই। নীল কণ্ঠ এখানেও নাই। মুখে ভাত, তো এটা তো হচ্ছে বহুব্রী সমাসের মধ্যে চলে গেল, এটা হবে না। এখানে আসো সাত সমুদ্র, এখানে দেখো সংখ্যাও পাইতেছি, এখানে সমুদ্রের নামও পাইতেছি, মানে 7টা সমুদ্রের সমাহার আর কি বোঝাতেছে। তো এরপরে আসো 42 নাম্বার, শতাব্দী কোন সমাস? দেখো এই শতাব্দী হচ্ছে শত অব্দের সমাহার। তো আমরা ব্যাস বাক্য করতে গিয়ে পেয়ে যাচ্ছি যে শত অব্দের সমাহার, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে ক। এটা হলো দ্বিগু সমাস, এটা বহুব্রীহ না, তৎপুরুষ না, আবার কর্মধারয় সমাস না। এরপরে আসো 43 নাম্বার, পঞ্চনদ। দেখো এখানে আমরা আগে দেখব যে পঞ্চনদ কোন সমাস। আমরা দেখবো যে বহুব্রীতে, হ্যাঁ বহুব্রীতে সংখ্যাবাচক শব্দ অনেকগুলো আছে, বাট পঞ্চনদ এটা দেখে মনে হইতেছে যে বহুব্রীর মধ্যে যাবে না। এরপর আসো অব্যয়ভাব। অব্যয়ভাবের মধ্যে এখানে শব্দে কোনো নাই বা পর্যন্ত অথবা তারপরে হচ্ছে তোমার এই ধরনের শব্দ অভাব প্রভাব দেখা যাচ্ছে না এর মধ্যে। তারপরে আসো বাতিহার বহুব্রীহি, এর মধ্যে কানাকানি হাতাহাতি কোনো দেখতেছি না, জাস্ট একটা সংখ্যা, এরপরে নদের কথা বলা আছে। তো আমরা বুঝতে পারতেছি যে এটা সংখ্যাবাচক শব্দ এবং সমাহার এবং সমষ্টি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কারেক্ট অ্যান্সার হলো গ, দ্বিগু সমাস। এরপরে আসো 44 নাম্বার, গোফ খেজুরে। গোফ খেজুরে কোন সমাস? এটা হচ্ছে তোমার এক প্রকার বহুব্রীহি সমাস, গোফ খেজুরে। হ্যাঁ, এই মাঝখানে হাইফেন দেখে মনে করো না যেন এটা আবার ইয়ে সমাস, দ্বন্দ্ব সমাস, এরকম না কিন্তু। এইটা মধ্যপদলিপি বহুব্রীহি হবে, মধ্যপদলিপি কর্মধারয়ও না, মধ্যপদলিপি বহুব্রীহি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ক, মধ্যপদলিপি বহুব্রীহি সমাস। মধ্যপদলিপি বহুব্রীহির ক্ষেত্রে একটা ইয়ে হয় কি, যে এই পদগুলা মাঝখান থেকে লোপ পায় না, লাস্টের দিক থেকে লোপ পায়। যেরকম গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ওই লাস্টের গুলা বাদ যায়, প্রথম এগুলা থেকে যায়, এটাই হচ্ছে মধ্যপদলিপি বহুব্রীহি। এরপরে আসো চৌচালা। চৌচালা কোন সমাস? চৌচালা বহুব্রীহি সমাস।
এখানে চৌচালা বলা হয়েছে যে বলেই তুমি মনে করবা যে এখানে সমাহার বোঝাচ্ছে, বিষয়টা এমন না। চৌচালায় 4টা চাল তৈরি করতে গেলে অনেকগুলা জিনিসের দরকার হয়। একটা চাল তৈরি করতে গেলে ধরো যে 10টা টিন লাগছে, আর একটা চাল তৈরি করতে গিয়ে আরো 10টা টিন লাগছে। তো এইভাবে আসলে অনেকগুলা জিনিস মিলে একটা করে তৈরি করে এই 4টা চাল তৈরি করা হয়, তারপরে এটাকে আর কি মানে সেট আপ করা হয়। তো এই কারণে চৌচালা হচ্ছে তোমার দ্বিগু সমাস হবে না, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। চৌচালা নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু এইটার সঠিক অ্যান্সার হচ্ছে বহুব্রীহি। এরপরে আসো গায়ে হলুদ। একটু আগে তোমাদেরকে বললাম যে গায়ে হলুদ কোন সমাস। গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো ওই লাস্টের দিক থেকে ওয়ার্ডগুলা হাওয়া হয়ে গেছে, আর লাস্ট থেকে গেছে গায়ে হলুদ। তো এই জন্য এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বহুব্রীহি। তো এগুলো ইজি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আচ্ছা, এরপরে আসো নাম্বার 47। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এখানে দেখো যে বাতিয়ার বহুব্রীহি, হাতাহাতি মানে হাতে হাতে যে লড়াই হয় আর কি, এটাই হলো হাতাহাতি। দুঃখাতীত, দুঃখকে অতীত, এগুলো না, এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাসের মধ্যে পড়ে যাবে আর কি। আচ্ছা, 48 নাম্বার, সবান্ধব কোন সমাস? ঠিক আছে, মানে সবান্ধব বন্ধু সহবর্তমান আর কি। তো এটাও নিঃসন্দেহে বহুব্রীহি সমাস। কারণ দেখো, এটা যদি ব্যাস বাক্য আমি করি তাহলে এই মানে অন্য একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে আর কি। মানে ব্যাস বাক্য থেকে যখন ভাঙাইতেছি যে সবান্ধবকে, তখন হচ্ছে তোমার সবান্ধবটা মানে আলাদা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, যেটা ব্যাস বাক্য ছিল তার থেকে টোটালি একটু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে বহুব্রীহি। আচ্ছা, 49 নম্বরে আসো, লঙ্কা বাটা এর ব্যাস বাক্য কোনটি? ঠিক আছে, লঙ্কা বাটা এর ব্যাস বাক্য কোনটি? এটা একটা ইম্পর্টেন্ট একটা সমাস, তোমরা দেখো ভালো করে। লঙ্কা ও বাটা এটা হয়? লঙ্কা ও বাটা এটা হয়? হবে না। এরপর আসো খ নাম্বার, যা লঙ্কা তাই বাটা, হবে না। যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, বিষয়টা এমন না এখানে। এখানে তারপর দেখো, এইটা হচ্ছে গ নাম্বার, মিস্টেক হয়ে গেছে, খ নাম্বার লিখছি আর কি। লঙ্কার বাটা, লঙ্কার বাটা এরকম কখনো শুনছো? লঙ্কার বাটা? অবভিয়াসলি নট। এরপরে আসো ঘ নাম্বার, বাটা যে লঙ্কা, ইটস কল্ড লঙ্কা বাটা। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। দেখো এইগুলো ভালো করে দেখে রাখো, পরীক্ষায় হয়তো বা গিয়ে হুবহু কোন পেয়ে যাবা। তারপর দেখো 50 নাম্বার, নদীমাতৃক শব্দের সমাস হলো, মানে এইটার চাইছে কি, মানে ব্যাস বাক্যটা চাইছে, বাট ওভাবে মানে আমি হচ্ছে টাইপ করতে একটু হয়েছে আর কি। যদিও এইভাবে কোশ্চিন আসতে পারে, আমি হয়তো ইচ্ছে করে এরকম করে দিছি আর কি। দেখো যে নদীমাতৃক শব্দের সমাস, এটার ব্যাস বাক্যটা আমাকে বের করতে হবে। নদী মাতা যার, নাকি নদীতে মাতা আছে যার? নদীতে মাতা থাকে না। নদী ও মাতা এই দুটা কখনো এক হয়? এরকম একরকম শব্দ হয় না। নদী ও মাতৃকা, এখানে মাতৃকার তো কোনো প্রশ্নই আসে না, এটা বাদ। তাহলে দেখো ক নাম্বার অ্যান্সার, নদী মাতা যার, বহুব্রীহি সমাস। বুঝা গেছে? তারপরে দেখো, অসুখ কোন সমাস? নেই সুখ যার। ঠিক আছে, ওই লাস্টে যার আছে আর কি, নেই সুখ যার। দেখো এগুলো কিন্তু এক কথায় প্রকাশের মতো হয়ে যাচ্ছে, মানে ওই বড় হচ্ছে যে বাক্যটা, মানে যে ব্যাস বাক্যটা, ব্যাস বাক্যের সাথে এই অসুখ, এটা কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছে না আর কি। যে দ্বন্দ্ব সমাস যেরকম দুটা পাশাপাশি মিলে একটা ওয়ার্ড তৈরি করছে, ওইরকম কিন্তু না। এটা হচ্ছে দেখো এক কথা প্রকাশের মতো, নেই সুখ যার অসুখ। তো ইটস কল্ড বহুব্রীহি সমাস। বুঝছো? এটার অ্যান্সার হচ্ছে বহুব্রীহি সমাস। তৎপুরুষ প্রশ্নে আসে না, কর্মধারী হবে না, অবয়ভাব হবে না। এরপর 52 নাম্বার, অবোধ কোন সমাস? ঠিক আছে, অবোধ, নেই বোধ যার। তো এখানে বুঝতে পারতেছো, নেই বোধ যার, এটা একটা তোমার এক কথায় প্রকাশের মতো হয়ে গেছে। আর হলো এক কথায় প্রকাশের মতো যে এগুলা হচ্ছে বহুব্রীহি সমাসের মধ্যে পাওয়া যায়। আমি এগুলো তোমাকে বোঝানোর জন্য বলতেছি, মানে সহজে মনে রাখতে যেন পারো। এখানে কিন্তু প্যাঁচ লাগানোর জন্য কর্মধারয় সমাস দিয়ে রাখছে, বুঝছো? কর্মধারয় সমাস কিন্তু এরকম হয় না। কর্মধারয় সমাস হচ্ছে রূপক কর্মধারয়, উপমান, উপমিত, এগুলোর মধ্যে দেখবা যে দুইটা শব্দ থাকে পাশাপাশি। ঠিক আছে, যেরকম মন মাঝি, মন একটা, মাঝি একটা, তারপর তুষার শুভ্র, এরকম একটা। বাট অবোধ কিন্তু দেখো, অবোধ কিন্তু একটাই ওয়ার্ড। ঠিক আছে, জাস্ট লাস্টে প্রথমে অযুক্ত করছে আর কি, অযুক্ত করে এই বোধকে মডিফাই করছে। অবোধ মানে নেই বোধ যার।
তো লাস্টে যার আছে এই কারণে হচ্ছে এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। এরপরে 53 নম্বর আসো, সহোদর। ঠিক আছে, সহোদর ওইটাও সেম, এটা অবধের মতোই আর কি, এটার অ্যান্সার হচ্ছে বহুব্রীহি সমাস। আমি বেশি সময় নষ্ট করতে চাইতেছি না, ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য শর্টকাট ভাবে বলে যাচ্ছি আর কি। দেখো শুধু এগুলো দেখলেই হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। 54 নম্বরে চলে আসো, সোনামুখী কোন সমাস। ঠিক আছে, এটা বুঝতে পারতেছ, সোনামুখী এটা হচ্ছে মধ্যপদলোপী সমাস। এটা ব্যাসবাক্য করে দেখতে পাবা, এর মাঝখান থেকে ওয়ার্ড হাওয়া হয়ে গেছে, মধ্যপদ হাওয়া, তো এই কারণে হচ্ছে সোনামুখীটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আসো, বিনা পানি, বিনা পানিতে জাল, তো এটা নিঃসন্দেহে হচ্ছে বহুব্রীহি সমাস। অব্যয়ভাব হচ্ছে না, কর্মধারয় হচ্ছে না, তৎপুরুষ তো প্রশ্নই আসে না, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ক, বহুব্রীহি সমাস। 56 নম্বরে দেখো, লাঠালাঠি কোন সমাস। লাঠালাঠি ওই যে চুলাচুলি, হাতাহাতি, কানাকানি, ওই টাইপের জিনিস আর কি চলে আসছে লাঠালাঠি, এটা হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি সমাস। এগুলো তো জানো, লাঠালাঠি, চুলাচুলি, কানাকানি, এই যখন দেখবা তখনই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, নিঃসন্দেহে অ্যান্সার করে আসবা। ওকে, আচ্ছা এরপরে আসো নাম্বার 57, কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। একটু আগে আমি বললাম যে লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি, এই যে সেই কানাকানি চলে আসছে। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে 58 নম্বরে আসো, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস। দেখো ওই যে বললাম কানাকানি, মুখোমুখি, চুলোচুলি, হাতাহাতি, এই যে দেখো সেই মুখোমুখিকে পেয়ে গেছি, ঘ নাম্বার অ্যান্সার, ঘ নাম্বার কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 59 নম্বর, বাগদত্তা কোন সমাস। ঠিক আছে, এখানে হলো ওই যে তোমার যে ইগুলা আছে আর কি, বিভক্তিগুলা, বাগদত্তা, বাক্যে দত্তা, এখানে দেখো তৎপুরুষ সমাস, বাক্যে দত্তা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ, তৎপুরুষ সমাস। তারপরে দেখো রাজপথ, রাজপথ এর ব্যাস বাক্য হবে কোনটি। রাজপথকে যদি ব্যাস বাক্য করতে যায়, এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা, রাজার পথ না কিন্তু, পথের রাজা। ঠিক আছে, তো এই যে দেখো এখানে হচ্ছে তোমার র চলে আসছে, মানে র বিভক্তি চলে আসছে আর কি, দ্যাটস ওয়াই এই রাজপথ হচ্ছে, রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। এরপরে আসো পিয়ং বদা, পিয়ম বলে যে। ঠিক আছে, এটা জানো, এটা কমন একটা ওয়ার্ড, এটা হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, ওই যে তোমার এক কথা প্রকাশের মতো আর কি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার আসো 62 নাম্বার, ছায়া শীতল। ছায়া শীতল কোন সমাস। এটা একটা মোস্ট কমন একটা সমাস, ছায়া শীতল। ছায়া শীতলটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। ঠিক আছে, বুঝছো তো নাকি কেন হয়েছে। ওকে, এরপরে আসো 63 নাম্বার, এখানে একটু ইয়ে হয়েছে আর কি, লেজ লেগে গেছে, যাই হোক। দেখো বলা হয়েছে যে বিশ্বকবি এর ব্যাস বাক্য কি হবে। দেখো বিশ্বরূপ কবি এরকম হবে, মনে হয় হবে না। যিনি বিশ্বের কবি এরকম হবে, তাও হবে না। বিশ্ব ও কবি, এটা তো হচ্ছে দ্বন্দ্ব সমাস চলে আসছে, এটাও হবে না। দেখো বিশ্বের কবি, বিশ্ব কবি, জিনিসটা মিলতেছে না, এইটা দেখো র বিভক্তি এখানে আছে। ঠিক আছে, ওই যে পথের রাজার মতো আর কি, রাজপথের মতো, ওই বিশ্বকবিও সেম তৎপুরুষ সমাস আর কি, বিশ্বকবি। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, 64 নম্বরে দেখো বই পড়া কোন সমাস। হ্যাঁ, বই পড়া কোন সমাস, এইটাও হচ্ছে তৎপুরুষ সমাস। এগুলো ইজি, তাই আমি ব্যাখ্যা করতেছি না, যেগুলো কঠিন ওগুলো একটু বিস্তারিত বলে দিতেছি আর কি। তারপরে দেখো ধানের ক্ষেত, এই যে দেখো র আছে, ধান ক্ষেত, ধান ক্ষেতকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে ধানের ক্ষেত এর র। তো এখানে দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ধানের ক্ষেত এভাবে বলে দেখো, ওখানে র বিভক্তি আছে, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, 66 নম্বরে আসো, হরবোলা কোন সমাস। হরবোলা, এই হরবোলাটা কিন্তু হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। ওকে, কারেক্ট অ্যান্সার গো। ওকে, 67 নাম্বার, কলুর বলদ কোন সমাস। কলুর বলদ নিঃসন্দেহে অলুক তৎপুরুষ সমাস। বুঝতে পারছো তো নাকি। আচ্ছা, এতদিনে বোঝার কথা, কারণ তোমরা সমাস পড়ে আসছো, আমি তো কোশ্চিন সলভে আসছি আর কি, কোশ্চিন সাজেশন দেওয়ার জন্য, এখন না বুঝলে তো মুশকিল। 68 নম্বরে উপভাষা কোন সমাসের উদাহরণ। দেখো এই যখন শব্দের শেষে উপ, অপ, আ, উ দেখবা তখন বুঝে নিবা যেটা আছে অব্যয়ভাব সমাস। তারপরে অভাব দেখলে
এই যে নুনের অভাব, আলোনি, মানে অভাব টভাব যখন দেখবা, তারপরে কণ্ঠের সমীপে, তারপর হচ্ছে উপকূল, মানে এই টাইপের যখন কথাবার্তা দেখবা আ উ এগুলা লিখে রাখছে, তখন বুঝে নিবা যে ওটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। মানে এগুলো আর কি শর্টকাট বলে দিচ্ছি আমি। এরপরে দেখো অনুতাপ, এই যে বললাম শব্দের সামনে আ উ যুক্ত থাকবে, এই যে সরিয়ে যুক্ত আছে, অনুতাপ, ঠিক আছে, তাপের পশ্চাৎ, মানে অনু মানে কিন্তু এটা কিন্তু পশ্চাৎ, বুঝছো, এই ব্যাস বাক্য হচ্ছে তাপের পশ্চাৎ। তো তখন বুঝে নিবা যেহেতু অনুতাপ তাপের পশ্চাৎ, মানে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, যেহেতু সামনে ও লিখে রাখছে। আচ্ছা 70 নম্বরে আসো, হা ভাতে কোন সমাস? ভাতের অভাব, ওই নুনের অভাবের মতো, আলোনি যেরকম আর কি, তো হা ভাতে ভাতের অভাব মতো, ভাতের অভাব এরকম কি। তো যাই হোক, হা ভাতে যেহেতু ওখানে অভাব বুঝাইতেছে, নিঃসন্দেহে তুমি অ্যান্সার করে আসবা অব্যয়ীভাব সমাস। ওকে, এরপর 71 নম্বরে আসো, বেহায়া কোন সমাস? এটার ব্যাস বাক্য হচ্ছে নেই হায়া যার, এটাও হলো নেই নাই অভাব, এগুলো যখন বুঝাবে তখন বুঝবা যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, 72 নম্বর, কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? রক্তিম, বুঝছো, ঈষৎ অর্থে কিন্তু প্রকাশ পাইতেছে, আজীবন মানে হচ্ছে সারা জীবন, আগাছা তো বুঝতে পারতেছো যে আগাছা কি জিনিস, আলোনি হচ্ছে নুনের অভাব, তো না এখানে অভাব টভাব বুঝাইতেছে না, সারা জীবন বুঝাইতেছে না, এখানে বুঝাইতেছে রক্তিম, মানে ঈষৎ প্রকাশ পাইতেছে, এটি এই রক্তিমের সামনে আটা যুক্ত করার জন্য হচ্ছে ঈষৎ প্রকাশ পাইছে আর কি। এই জন্য তোমাকে এটা মনে রাখতে হবে যে রক্তিম হলো ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস, এই সমাসটা আসে, এটা একটা গুরুত্বপূর্ণ সমাস, এটাকে 100% দিয়ে রাখো। তারপর 73 নাম্বার দেখো, সমাসবদ্ধ শব্দ আনত, এই আনত কোন সমাস? এই দেখো শব্দের প্রথমে নতর আগে আ যুক্ত করছে, বুঝছো, আ যুক্ত করে কি করছে, আনত করে দিছে, তো এটা হলো অব্যয়ীভাব সমাস। আনসার হচ্ছে ঘ। এরপরে দেখো 74 নাম্বার, কুলের সমীপে, বুঝছো, কুলের সমীপে এটা হচ্ছে ব্যাস বাক্য, আর উপকূল হচ্ছে তোমার মেইন যেই পদটা ওইটা আর কি, সমস্ত পদ। তো কুলের সমীপে উপকূল, এটা হচ্ছে কোন সমাস? তোমাকে একটু আগে বলছি যে উপকূল উপকণ্ঠ যাই আসুক না কেন, উপটুপো দেখলেই বুঝে যাবা ওইটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কারেক্ট অ্যান্সার ঘ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। নেক্সট কোয়েশ্চেন হলো উপশহর, তোমাকে আগে বলছি যে উপ দেখলেই বুঝবা যে এটা অব্যয়ীভাব সমাস, এবং ওইটার জন্য ওরা দেয় মূলত। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। দ্বন্দ্ব হচ্ছে না, দ্বিগু হচ্ছে না, এখানে কর্মধারয় হচ্ছে না, তো কারেক্ট অ্যান্সার হবে অব্যয়ভাব সমাস। আচ্ছা 76 নম্বর দেখো, এই যে উপকথা, এখানে উপ হয়ে গেছে, এটা হচ্ছে হাস্যও হবে। আচ্ছা, উপকথা শব্দটি কোন সমাস? তো তুমি বুঝতে পারতেছো যে উপকথা মানে ডায়ালেক্ট আর কি, তো উপভাষার মতো, এইটা হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস। কারেক্ট অ্যান্সার ক। 77 নম্বরে আসো, কোনটি প্রাদি সমাস? এই প্রাদি সমাসকে চেনার উপায় হচ্ছে এই শব্দের সামনে তারপরে হচ্ছে যে এই প্রর মতো আর কি তোমার ইয়াগুলা যুক্ত থাকবে, মানে যে টাইপের ইয়াগুলা আছে কথাগুলো আর কি, এগুলাই হচ্ছে তোমার প্রাদি সমাস। তো প্রাদি সমাস প্ররা, তারপরে হচ্ছে তোমার যে উ উত, আবার দেখো যে পরি অতি, মানে এই টাইপের কথাগুলা তোমার দেখো এখানে যদি তুমি শুধু মনে করো যে দিয়ে রাখছে কোনটি প্রাদি সমাস, তো তুমি দেখে বুঝতে পারতেছো যে প্রাদি সমাস যেহেতু, তাহলে কা হবে না, পু হবে না, হা হবে না, এখানে প্র যেহেতু আছে, আর নিঃসন্দেহে হচ্ছে এটা অ্যান্সার প্রবচন। কিন্তু এই প্রাদি সমাসের মধ্যে তোমার যদি এখানে এরকম দিয়ে রাখে যে দিল না, দেখো যে উ দিয়ে রাখছে, মনে করো উশৃঙ্খল আর কি, এটা দিয়ে রাখছে 6 আচ্ছা উশৃঙ্খল, এখন উশৃঙ্খল দিয়ে রাখছে, তুমি এখন বুঝতে পারতেছো না উশৃঙ্খল, তুমি ভাবতেছো এটা অব্যয়ীভাব সমাস হবে নাকি, অব্যয়ীভাব সমাস হবে নাকি, কিন্তু হবে না, বুঝছো। এই প্রাদি সমাসের কয়েকটা ইয়ে আছে, প্ররা, তারপরে পরি অতি কু উদ ইত্যাদির সঙ্গে যদি কৃৎপ্রত্যয়, বুঝছো, কৃৎপ্রত্যয় সাধিত বিশেষের সাথে মানে সমাস হতে হবে আর কি, তাহলে বুঝবা যে এটা হচ্ছে তোমার প্রাদি সমাস। এই উশৃঙ্খলকে কিন্তু যদি ব্যাস বাক্য করা হয় এটা, তাহলে হচ্ছে উদ্গত শৃঙ্খল আর কি, উদ্গত, এই বোর্ড ইয়েটা একটু পেন প্যাডটা একটু সমস্যা করতেছে, লিখতে সমস্যা হইতেছে আর কি, উদ্গত শৃঙ্খল, বুঝছো, এটাই হলো উশৃঙ্খল। তবে মনে রাখবা যে উশৃঙ্খল কিন্তু অব্যয়ভাব সমাস না, এটা আমি ভালো করে তোমার জন্য দিয়ে দিলাম।
উদ্গত শৃঙ্খল, এটা হচ্ছে উচ্ছৃঙ্খল, এটা হলো তোমার প্রাদি সমাস। ওকে ওকে, এরপরে আসো এই যে তোমাকে এই প্রথমেই বলছিলাম, প্রথমে একটা ওরকম 92 দেখছিলাম আর কি আমরা কোশ্চেনে, 2 এবং 90 এইটা মিলে হয়েছে হচ্ছে তোমার 92। এই 92টা দেখো তো কোনো সমাসের মধ্যে পড়তেছে, মানে কর্মধারয় সমাস অথবা বর্বী সমাস, তারপরে তোমার নিত্য সমাস। নিত্য সমাস তো নিত্য সমাসই হইতেছে অ্যান্সার। দেখো কোন সমাসের মধ্যে পড়তেছে, দ্বিগু বা এরকম কিছু, দ্বিগু সমাসে কিন্তু মিলতেছে না। 2 এবং 90 এটা থেকে 92 হয়ে যাচ্ছে। 290 যদি থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ওটা দ্বন্দ্ব সমাস, ওটা বুঝে নিতাম আর কি, কিন্তু হচ্ছে না, 290 হচ্ছে না। এখানে তোমার মেইন পদে চলে আসছে যে 92, মানে কোনো পদের সাথে যখন মিলতেছে না, মিল নাই, তো তখন বুঝে নিবা সঠিকভাবে যেটা সমাস হয় না, ওটাই হচ্ছে নিত্য সমাস। এরপর আসো 79 নাম্বার, কোনটি নিত্য সমাস? এই যে দেখো অ্যান্সার হবে হচ্ছে জল মাত্র, মানে কেবল জল, কেবল জল, বুঝছো? এই কেবল জলটাই হচ্ছে জল মাত্র, মানে জল মাত্রের ব্যাস বাক্য হচ্ছে তোমার কেবল জল। তো এটা কি মানে স্বাভাবিক নিয়মে হইলো যে ধরো নীল যে পদ্ম, নীল যে আকাশ, এরকম তো না, এখানে কেবল ওয়ার্ডটা আসছে। আবার দেখো এখানে জল মাত্র লেখা আছে, মাত্র উঠে গেছে, এই পাশে আবার হচ্ছে যে কেবল চলে আসছে, মানে পুরা হিজিবিজি অবস্থা। তো মিলতেছে না যখন, তখন এটা হবে হচ্ছে নিত্য সমাস। ওকে, এরপরে আসো লাস্ট কোয়েশ্চেন, সেম তো ক্লাস এখানে কি শান্ত হবে। এটা শেষ করার পর, যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? একটা জিনিস ভালো করে মনে রাখো, যে এর ব্যাস বাক্যে কিন্তু তো ওরকম প্রয়োজন হয় না, যেরকম আমরা কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এগুলোতে ভালোভাবে মুখস্থ করে পড়ে আসছি, ওইরকম কোনো নিত্য সমাসের নিয়ম নাই, বুঝছো? নিত্য সমাসের নিয়মই হচ্ছে মানে নিয়ম ব্রেক করা আর কি, নিয়ম ব্রেক করে যে সমাসগুলো হয় এগুলোই হচ্ছে নিত্য সমাস। তো দেখো এটার অ্যান্সার হবে এরকম নিত্য সমাস। তাহলে কি বলছে, যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? যেহেতু ব্যাস বাক্যের ওরকম প্রয়োজন নাই, মানে এখানে বলা নাই যে এটা হলো ওইটা হলো নিত্য সমাস হবে, এরকম কোনো হিন্টস নাই, মানে একটা যেই সমাসটা মিলাইতে পারবো না আমরা, দেখছি যে অদ্ভুত, তখনই বুঝে নিব যে এটা হচ্ছে নিত্য সমাস। যেরকম দেখো জল মাত্র, কেবল জল, মানে মিললই না, মানে এরকম একটা অবস্থা, তখন হচ্ছে নিত্য সমাস। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের জন্য ক্লাসটা অনেক অনেক হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে ইনশাআল্লাহ একটা অথবা দুইটা কমন পাবা। তো এই প্রত্যাশা নিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।